কোনো মানুষ তার জীবনে ঠিক কতটা নির্মমতার শিকার হলে তার জীবন থেকে সমস্ত ভয় মুছে যায়। জীবনের কাছে মানুষ কতবার হেরে গেলে মানুষের মন থেকে মৃত্যুর ভয়টুকুও চলে যায়। আচ্ছা, আপনারাই বলুন তো, একজন মানুষের পক্ষে ঠিক কতটুকুই বা কষ্ট সহ্য করা সম্ভব? কোনো মানুষের কাছ থেকে যদি তার বেঁচে থাকার শেষ অবলম্বনটুকুও কেড়ে নেওয়া হয়, তাহলে তার কাছে হারানোর মতো আর কী বা থাকে? আমাদের সমাজের কিছু কিছু মানুষের জীবনটাও ঠিক এমনই। তাদের জীবনে সব জায়গাতেই হেরে যাওয়াটাই যেন তাদের নিয়তি। এই কলুষিত সমাজের হাজারো নির্মমতার শিকার হয়েও ঠোঁটে হাসির কলু পেটে তারা সহ্য করে সবকিছু। কিন্তু কোনো এক অনিবার্য দিনে সেই মানুষগুলোই নিজেদের অস্তিত্ব হারিয়ে ধারণ করে এক ভয়ানক রূপ। এরপর অপরাধ করেই তারা প্রতিশোধ নেয় নিজেদের প্রতি হওয়া অন্যায়, অবিচার এবং নির্মমতার। নিজেদের বুকের ভেতর ভয়ানক এক চাপা কষ্ট সহ্য করতে করতে একসময় সমাজের এই নিতান্তই সহজ সরল মানুষটিও পরিণত হয় হিংস্র অপরাধীতে। এমনই এক হেরে যাওয়া মানুষের গল্প বলবো আজ, যাকে কিনা তার নিষ্ঠুর বাবা বিনা অপরাধে ছোটবেলা থেকেই তাকে লালন পালন করেছিল কুকুরদের খাঁচায়। এরপর অনেক কষ্ট করে সে খাঁচা থেকে বের হয়ে যখন নতুনভাবে পৃথিবীতে বাঁচতে চেয়েছিল, ঠিক তখনই এই কলুষিত সমাজের মানুষদের কাছে তাকে হারতে হয়েছিল বারবার। তবে আসলে এই মানুষটির সঙ্গে কি কি ঘটেছিল, আর পরবর্তীতে সে কি তার এই জীবনযুদ্ধে জয়ী হতে পেরেছিল, সেটাই আমরা দেখব এই মুভিটিতে। তাহলে চলুন ঘুরে আসা যাক জীবনযুদ্ধে হেরে যাওয়া একজন মানুষের জীবনের গল্প থেকে। তো গল্পটি শুরু হয় ফ্রান্সের একটি শহরে, যেখানে আমরা একটি রাতের দৃশ্য দেখতে পাই। সেই শহরটিতে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিল। একজন পুলিশ অফিসার রাস্তায় দাঁড়িয়ে তার ডিউটি পালন করছে। সে আসলে এখানে একজন ক্রিমিনালকে ধরতে এসেছে। তো কিছুক্ষণ সন্ধান করার পর সে যখন অর্ডার পেয়ে যায়, তখন সে সেখানে একটি ট্রাককে থামায়। সেই ট্রাকের মধ্যে একজন মহিলা বসেছিল। এরপর তারা সেই মহিলার ট্রাকটিকে চেক করে, কিন্তু তারা যখন ট্রাকের পেছনের দরজাটি খোলে, তখন তারা সেখানে অনেকগুলো কুকুর দেখতে পায়। এখানে সেই মহিলাটিকে গ্রেফতার করা হয়। এরপর সেই পুলিশেরা এভিলিয়ান নামক একজন মহিলাকে ফোন করে, যে কিনা পেশায় ছিল একজন সাইকিয়াট্রিস্ট, যার কাজ হলো মানসিক রোগে আক্রান্ত মহিলাদেরকে ট্রিটমেন্ট দেয়া। এভিলিয়ান ছিল একজন সিঙ্গেল মাদার, তার একটি ছোট্ট বাচ্চা আছে। তো ফোন আসার পর সে তার বাচ্চাকে রেখে সোজা সেখানে চলে যায়। তো একজন পুলিশ অফিসার এভিলিয়ানকে বলে যে তারা আজকে একজন ক্রিমিনালকে ধরেছে। তার আচার আচরণ কেমন যেন মানসিক রোগীদের মতো মনে হচ্ছে। এভিলিয়ান যেন তার সঙ্গে গিয়ে কথা বলে। এরপর এভিলিয়ান সেই ক্রিমিনালের কাছে চলে যায়। আমরা দেখতে পাই যে এটা হচ্ছে সেই মহিলা যাকে কিছুক্ষণ আগে গ্রেফতার করা হয়েছে। এরপর এভিলিয়ান যখন তার সঙ্গে কথা বলতে যায়, তখন দেখা যায় যে এই ক্রিমিনাল আসলে কোনো মহিলা নয়, বরং সে একজন পুরুষ ছিল, যে কিনা মহিলাদের ছদ্মবেশে রয়েছে। সে এখানে একটি হুইল চেয়ারে বসে আছে, আর তার পুরো শরীর জুড়ে অনেকগুলো আঘাতের চিহ্ন রয়েছে। দেখে এমন মনে হচ্ছিল যে তার উপরে কেউ টর্চার করেছে। এখন এভিলিয়ান তার সঙ্গে কথা বলতে গেলে সে তার ছদ্মবেশের সমস্ত পোশাক আশাক খুলতে শুরু করে, আর সে তাকে জানায় যে সে একদম সুস্থ একজন মানুষ, তার কোনো মানসিক সমস্যা নেই। তার নাম হচ্ছে ডগলাস। এরপর সে এখানে এভিলিয়ানকে সবকিছু শুরু থেকে বলতে শুরু করে। এবার আমরা ডগলাসের জীবনের অতীতের ঘটনাগুলো দেখতে পাই। ডগলাস ছিল মধ্যবিত্ত পরিবারের সন্তান। সে ছোটবেলা থেকে একটি রিলিজিয়াস ফ্যামিলিতে বড় হয়েছে। তার পরিবারটি ছিল অতিরিক্ত ধর্মান্ধ। তারা বিভিন্ন কুসংস্কারে বিশ্বাস করত, বিশেষ করে তার বাবা। তার বাবা অনেক নির্দয় প্রকৃতির একজন মানুষ ছিল। তো তার বাবা আবার অনেকগুলো কুকুর পুষত। আসলে এই কুকুরগুলো দিয়ে সে বিজনেস করত। সেটা ছিল ডগ ফাইটিং এর বিজনেস। সে মানুষকে ডগ ফাইটিং দেখিয়ে টাকা উপার্জন করত, যেটা ছিল পুরোপুরি একটি অবৈধ বিজনেস, কারণ এটা প্রাণী নির্যাতনের মধ্যে পড়ে। আর কুকুরদের মধ্যে ফাইটিং যতটা উত্তেজনাপূর্ণমূলক হতো, তার টাকার পরিমাণ ততই বেড়ে যেত। তাই সেই পোষা কুকুরগুলোকে হিংস্র বানানোর জন্য দিনের পর দিন তাদেরকে কোনো খাবার দিত না, যার ফলে ক্ষুধার যন্ত্রণায় কুকুরগুলো অনেক বেশি হিংস্র হয়ে উঠত। এমনকি সে কুকুরগুলোর উপর নির্যাতন করে তাদেরকে আরও অনেক বেশি হিংস্র বানাতে চাইত। কিন্তু ডগলাস এবং তার মা এটা একদমই সহ্য করতে পারত না। তাদের কুকুরগুলোর জন্য অনেক মায়া হতো, কারণ তাদেরও তো জীবন আছে, তাদেরও তো কষ্ট হয়। সামান্য টাকার জন্য কিনা তাদের উপর এতটা টর্চার করা হবে? ডগলাসের মা এটা তার বাবাকে বোঝানোর চেষ্টা করলে
সে তার মায়ের উপরও প্রতিনিয়ত অনেক টর্চার করত। এদিকে ক্ষুধার যন্ত্রণায় কুকুরগুলো যখন কাতরাতো তখন ডগলাস সহ্য করতে না পেরে চুরি করে করে তাদেরকে খাবার খাওয়াতো। ডগলাসের আবার একটি বড় ভাইও রয়েছে, তার নাম ছিল রিচিবি। রিচিবিও ছিল তার বাবার মতোই নিষ্ঠুর প্রকৃতির মানুষ। সেও কুকুরদের উপর এভাবে টর্চার করে পৈশাচিক আনন্দ পেত, তাই তার বাবা তাকে অনেক ভালোবাসত। তো এভাবেই ডগলাস যখন একদিন চুরি করে কুকুরগুলোকে খাবার খাওয়াচ্ছিল, সেটা তার বড় ভাই রিচিবি আড়াল থেকে দেখে ফেলে। এরপর সেদিন খাবার খেতে বসলে রিচিবি তার বাবাকে এই বিষয়টি বলে দেয় যে ডগলাস লুকিয়ে লুকিয়ে কুকুরগুলোকে খাবার খেতে দেয়। একথা শুনে ডগলাস অনেক ভয় পেয়ে যায়। এদিকে তার বাবা এখানে ডগলাসের উপর প্রচণ্ড রেগে যায়, আর সে ডগলাসকে বলে, তুই কি আমাদের বিজনেস বন্ধ করতে চাইছিস? আমার ঘরেও যে তোর মতো শত্রুর জন্ম হতে পারে এটা জানা থাকলে কবেই তোকে গলা টিপে মেরে ফেলতাম। তুই কিসের জন্য কুকুরগুলোকে খাবার দিয়েছিস? একথা শুনে ডগলাসের ধৈর্যের বাঁধ ভেঙে যায়। সে তখন তার বাবাকে বলে যে সে তার পরিবারের চাইতে কুকুরগুলোকে বেশি ভালোবাসে, কারণ তার পরিবার কুকুরগুলোর চাইতেও অনেক বেশি নিকৃষ্ট। একথা শুনে তার বাবা এত পরিমাণ রেগে যায় যে সে তাকে জোর করে টেনে হিঁচড়ে কুকুরদের খাঁচার কাছে নিয়ে যায়। ডগলাস প্রচণ্ড জোরে চিৎকার করছিল। সে তার বাবার কাছে বারবার ক্ষমাও চাইছিল, কিন্তু এতে করে কোনো লাভ হয় না। তার বাবা তাকে ক্ষুধার্ত কুকুরগুলোর মাঝখানে ছেড়ে দেয়, যাতে করে কুকুরগুলো তাকে ছিঁড়ে ছিঁড়ে খায়। কিন্তু ডগলাস যেহেতু সবসময় কুকুরগুলোকে খাবার দিয়েছে, তাই কুকুরগুলো এখানে ক্ষুধার্ত এবং হিংস্র থাকা সত্ত্বেও তারা ডগলাসকে কিছুই বলে না। আর এই সব কিছু আড়াল থেকে দেখছিল ডগলাসের মা। যদিও তার মা তাকে বাঁচানোর অনেক চেষ্টা করছিল, সে তার ছেলের জন্য কিছুই করতে পারবে না। ডগলাসের বাবা এতটাই হিংস্র যে সে বুঝিয়ে বললেও সে শোনার মতো কোনো মানুষ নয়। এখন সন্তানের এমন পরিণতি তার মা নিজের চোখে সহ্যও করতে পারছিল না, তাই সে তার সমস্ত জিনিসপত্র গুছিয়ে সেখান থেকে পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। কারণ তার আরও একটি সন্তান পৃথিবীতে আসতে চলেছে, তাই সে কখনোই চায় না যে তার এই সন্তানও তার বাপ ভাইয়ের মতো খারাপ হয়ে যাক। তবে যাওয়ার আগে সে লুকিয়ে লুকিয়ে ডগলাসকে অনেকগুলো খাবার দিয়ে যায়, আর সে ডগলাসকে বলে, তুমি এই খাবারগুলো লুকিয়ে লুকিয়ে এখানে খেও, আর নিজেকে সবসময় স্ট্রং রেখো। মায়ের দোয়া এবং ভালোবাসা সবসময় তোমার সঙ্গে থাকবে। আমাকে ক্ষমা করে দিও বাবা, মা হিসেবে তোমার জন্য আমি কিছুই করতে পারলাম না। এই বলেই ডগলাসের মা সেখান থেকে চলে যায়। ডগলাস তার মাকে একবারের জন্য এখানে থাকতে বলে না, কারণ সে নিজেও খুব ভালোভাবে জানে যে তার মা এখানে থাকলে তারা তার মাকেও হয়তো মেরে ফেলবে। এবার কয়েকদিন পর ডগলাসের ভাই রিচি সেখানে একটি ব্যানার টানায়। ব্যানারটিতে লেখা ছিল, ইন দ্য নেম অব গড, অর্থাৎ সৃষ্টিকর্তার নামে, যেটা খাঁচার ভেতরে বসে ডগলাস উল্টোভাবে দেখছিল। সে দেখতে পায় ইন দ্য নেম অব ডগ, যেটা দেখে তার মুখে অদ্ভুত এক হাসি ফুটে ওঠে। এখানে তার ভাই রিচি আবার তাকে দোষারোপ করছিল যে ডগলাসের জন্যই নাকি তার মা এখান থেকে পালিয়েছে। কিন্তু ডগলাস এখানে আর কোনো কথাই বলে না। এভাবেই সেই কুকুরদের খাঁচায় কাটছিল ডগলাসের জীবন। তার বাবা এবং ভাই তাকে খাবার তো দিতই না, বরং কুকুরগুলোর সাথে তার উপরও টর্চার করত। কিন্তু কুকুরগুলো তাকে অনেক মায়া করত, তার কাছে এসে এমনভাবে বসত যেন তারাই তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছে। এরপর ডগলাসকে কিছু পরিমাণ খাবার দেয়া হতো যাতে সে মরে না যায়, কিন্তু খাবারগুলো ছিল ডগদেরই ক্যান ফুড, যেটা কোনো মানুষ খায় না। এভাবে করেই ডগলাসের সেই খাঁচার ভেতর অনেকদিন সময় পার হয়ে যায়। এরপর আমরা বর্তমান সময়ে এভিলিয়ানকে দেখতে পাই, যে কিনা তার বাড়িতে ফিরে এসেছে। সে তার বাচ্চাটিকে তার মায়ের কাছে রেখে গিয়েছিল। তো তার মা এখানে তাকে জানায় যে তার বাচ্চাকে দেখার জন্য এখানে নাকি তার হাজবেন্ড এসেছিল। কিন্তু এভিলিয়ান এতে অনেক রেগে যায়, আর সে তার মাকে বলে যে পরবর্তীতে আর কোনোদিনও সে যেন এখানে আসতে না পারে। এরপর আমরা ডগলাসের অ্যারেস্ট হওয়ার আগের ঘটনা দেখতে পাই। ডগলাস পরিত্যক্ত একটি পুরনো বাড়িতে থাকত, যেখানে তার সঙ্গে তার কুকুররাও রয়েছে। তো একদিন সেখানে খয়ন নামক একটি ছেলে সেখানে আসে, আর সে যখন এই বাড়িটিতে প্রবেশ করে তখন তার কাছে এই বাড়িটি অনেক অদ্ভুত লাগছিল। বাড়ির একদম দরজার সামনে একটি কুকুর বসে আছে, যেটাকে গভর্নমেন্ট ডগ বলা হয়। তো খয়ন এখানে ভেতরে প্রবেশ করার পারমিশন চাইলে ডগলাস যখন ভেতর থেকে তাকে পারমিশন দেয়, তখন এই কুকুরটি খয়নের সামনে থেকে সরে যায়। এরপর খয়ন ভেতরে যেতে থাকে। সে দেখতে পায় যে এই বাড়ির ভেতরে অনেক অলিগলি রয়েছে, আর প্রত্যেকটি জায়গা কুকুররা পাহারা দিচ্ছে। এমনকি এই কুকুররাই খয়নকে রাস্তা দেখিয়ে ডগলাসের কাছে নিয়ে আসে। বিষয়টি দেখে খয়ন খুবই অবাক হয়। এখানে এসে খয়ন ডগলাসকে একটি কুকুর দেয়,
ডগলাস কুকুরটিকে সঙ্গে সঙ্গেই কোলে নিয়ে আদর করতে শুরু করে। আসলে কুকুরদের প্রতি তার বিশেষ এক ধরনের আবেগ রয়েছে, সে তাদেরকে অনেক ভালোবাসে। এরপর ডগলাস খয়ুনের কাছে জানতে চায় যে সে কেন এখানে এসেছে আর এই কুকুরটির মালিক কে। সে বলে যে তাকে মার্থা পাঠিয়েছে, আর এই কুকুরটি মার্থার অনেক প্রিয় একটি কুকুর। আসলে তাদের এলাকায় মার্থার একটি লন্ড্রির দোকান রয়েছে, আর এই মার্থাই সবসময় ডগলাসের সমস্ত কাপড় পরিষ্কার করে দেয়। তো খয়ুন এখানে ডগলাসকে বলে যে এখানকার একজন লোকাল মাফিয়া রয়েছে যার নাম ছিল এক্সিকিউশনার। সে প্রতি সপ্তাহে মার্থার কাছে আসে, আর সে মার্থার কাছে প্রচুর পরিমাণে চাঁদা দাবি করে। গতবার সে একই কাজ করতে আসলে মার্থা যখন এটার প্রতিবাদ করে আর বলে যে তার কাছে এখন কোনো টাকা নেই, তখন এক্সিকিউশনার তাকে বলে যে যদি সে টাকা না দিতে পারে তাহলে যেন সে অন্য কিছু দিয়ে তার টাকা শোধ করে। আর সে শুধুমাত্র মার্থার সঙ্গেই নয়, বরং সে এখানকার প্রত্যেকটি ব্যবসায়ীর সঙ্গেই একই কাজ করে। তার ভয়ে কেউই এখানে ঠিকমতো দোকান পরিচালনা করতে পারছে না। তাই মার্থা তার কুকুরটি ডগলাসকে দিয়ে দিয়েছে, কারণ মার্থা জানত যে ডগলাস কুকুরদেরকে অনেক ভালোবাসে। তাই এই কুকুরটির বিনিময়ে সে যেন কিছু একটার ব্যবস্থা করে। একথা শুনে ডগলাস খয়ুনকে বলে তুমি তাকে গিয়ে বলে দাও যে তাকে আর কোনো চিন্তা করতে হবে না, খুব অল্প সময়ের মধ্যে সব কাজ হয়ে যাবে। এবার সেদিন বিকেলবেলা ডগলাস অদ্ভুত এক ধরনের পোশাক পরে। সে একজন মহিলার ছদ্মবেশে একটি ক্লাবের সামনে দাঁড়িয়েছিল, যেখানে এক্সিকিউশনার এবং তার লোকেরা রয়েছে। প্রথমে সে চুপচাপ সেখানে দাঁড়িয়ে সবকিছু পর্যবেক্ষণ করছিল। এরপর সে তার ছোট্ট একটি পোষা কুকুরের কাছে তার একটি মোবাইল ফোন দেয়, যেটা নিয়ে কুকুরটি প্রথমে সেই ক্লাবের মধ্যে প্রবেশ করে, আর সে সোজা চলে যায় এক্সিকিউশনারের সামনে। ডগলাসের কথা মতো কুকুরটি এক্সিকিউশনারকে মোবাইলটি দেয়, আর মোবাইলটি সেখানে রাখার সঙ্গে সঙ্গেই ডগলাস সেই মোবাইলটিতে ফোন করে। তাই এক্সিকিউশনার তখন সঙ্গে সঙ্গে ফোনটিকে রিসিভ করে। এরপর ডগলাস প্রথমে তাকে বুঝিয়ে বলে যে সে যেন আজকের পর থেকে আর কখনোই যেন মার্থা এবং বাকি ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা তুলতে না আসে। কিন্তু এক্সিকিউশনার তার কোনো কথাই শুনতে চাইছিল না। আর এক্সিকিউশনার যখন তার সঙ্গে খারাপ আচরণ করছিল, ডগলাস তখন তার আরেকটি কুকুরকে ক্লাবের ভেতরে পাঠায়। কুকুরটি সোজা ক্লাবের ভেতরে গিয়ে সেই টেবিলের নিচে চলে যায় যেখানে এক্সিকিউশনার রয়েছে। আর সে এক্সিকিউশনারের এমন এক জায়গাতে কামড়ে ধরে থাকে যে তার অবস্থা একদমই খারাপ হয়ে যায়। এমন সময় ডগলাস ফোনে তাকে বলে তোকে আমি প্রথমে খুব সুন্দরভাবে বলেছিলাম, কিন্তু তুই তো আমার কথা শুনলি না। এবার বুঝলি তো, তুই যদি আমার কথা না শুনিস তাহলে তোর কি পরিণতি হবে। লোকটি এতে প্রচণ্ড রকমের ভয় পেয়ে যায়, আর সে ডগলাসের কথা শুনতে রাজি হয়। ডগলাস তখন তাকে বলে আমার ফোনটি চুপচাপ আমার কুকুরটির কাছে দিয়ে দে। এরপর ছোট্ট কুকুরটি ফোনটি নিয়ে সেখান থেকে চলে যায়, আর এক্সিকিউশনারের রাজি হওয়ার পর বড় কুকুরটিও তাকে ছেড়ে দেয়। এই পুরো বিষয়টি তাদের সবাইকে একদম অবাক করে দিয়েছিল। এরপর এক্সিকিউশনারের টিম কুকুরগুলোর পিছু করার সিদ্ধান্ত নেয়, কিন্তু কুকুরগুলো এতটাই চালাক ছিল যে তারা কোন পাশ দিয়ে বেরিয়ে গিয়েছে সেটা তারা কেউই টের পায় না। এরপর আমরা বর্তমান সময়ে এভিলিয়ানকে দেখতে পাই। এভিলিয়ান ফোনে তার এক্স হাজবেন্ডের সঙ্গে কথা বলছিল। সে এখানে পরিষ্কারভাবে তাকে জানিয়ে দেয় যে সে যেন আর ভুল করেও কখনো তার বাড়িতে না আসে। এরপর সে সোজা চলে যায় ডগলাসের সেই পরিত্যক্ত বাড়িটিতে। সেখানে একটি ইনভেস্টিগেশন টিমও এসেছে। তারা আসলে ডগলাসের ব্যাপারে ইনভেস্টিগেশন করছিল। এভিলিয়ান এবং সম্পূর্ণ ইনভেস্টিগেশন টিম পুরো বাড়িটি ঘুরে ঘুরে দেখছিল। বাড়িটি কোনো সাধারণ বাড়ির মতো ছিল না। এই বাড়িটি ছিল খুবই অদ্ভুত। বাড়িটির আনাচে কানাচে অনেক অলিগলি রয়েছে। এরপর সম্পূর্ণ বাড়িটিতে ইনভেস্টিগেশন করার পর সেখান থেকে প্রায় কয়েকজন মানুষের লাশও পাওয়া যায়। এমনকি বাড়িটির দেয়ালের মধ্যেও অনেকগুলো বুলেটের চিহ্ন রয়েছে। তো এই সমস্ত কিছু ইনভেস্টিগেশন করার পর এভিলিয়ান সোজা কারাগারে চলে আসে, যেখানে ডগলাস বসেছিল। ডগলাস তার পোশাক আশাক পরিবর্তন করে এখন তার আসল রূপে এসেছে। এখানে এসে এভিলিয়ান ডগলাসের কাছে জানতে চায় যে সে কি সেই বাড়িতে একাই থাকতো, তার কি ওয়াইফ এবং বাচ্চা কাচ্চা নেই। ডগলাস তখন বলে আমার ওয়াইফ নেই, কিন্তু আমার বাচ্চা আছে, 100টি বাচ্চা। এভিলিয়ান এতে অনেক অবাক হয়, আর সে তাকে বলে কোনো মানুষের আবার 100টি বাচ্চা থাকতে পারে নাকি। ডগলাস উত্তর দেয় হ্যাঁ পারে তো, আমার কুকুরগুলোই আমার সন্তান, আমার বাচ্চা, ওদেরকে ঘিরেই তো আমার জীবনের সবকিছু। এ কথাটি এভিলিয়ানের মনে অনেক বড় একটি প্রভাব ফেলে। সে তখন ডগলাসের কাছে জানতে চায় যে তার সঙ্গে আর কি কি ঘটেছিল, সে কেনই বা কুকুরদেরকে নিয়েই তার জীবনযাপন করে।
আর এত মানুষকে সে কেনই বা হত্যা করেছে। ডগলাস এরপর তার জীবনের বাকি গল্পটিও বলতে শুরু করে। আমরা ফিরে যাই ডগলাসের ছোটবেলায়, যখন সে সেই খাঁচার ভেতর কুকুরদের সঙ্গে থাকত। একদিন ডগলাস যখন সেখানে চুপচাপ বসেছিল, তখন সে সেই খাঁচার একটি সাইডে অনেকগুলো বই দেখতে পায়। ডগলাস বুঝতে পারে যে এই বইগুলো তার মাই তার জন্য এখানে রেখে গিয়েছে। এরপর ডগলাস লেখাপড়া করার জন্য সেই বইগুলোই প্রতিদিন পড়ত, আর তার বাবা এবং ভাইকে দেখতে পেলেই সে বইগুলোকে লুকিয়ে ফেলত। এভাবে করেই একদিন সেই খাঁচার ভেতরের একটি কুকুর প্রেগনেন্ট হয়ে যায়, আর কিছুদিনের মধ্যে সে ছোট্ট কয়েকটি বাচ্চার জন্ম দেয়। ডগলাস তখন তাড়াতাড়ি করে বাচ্চাগুলোকে লুকিয়ে ফেলে, আর বাচ্চাগুলোর খিদে পেলে সে বাচ্চাগুলোকে বের করে দুধ পান করিয়ে আবারও লুকিয়ে রাখত। কারণ যখনই এখানে কোনো কুকুরের বাচ্চা জন্ম হতো, সেই বাচ্চাগুলোকে তার বাবা এবং ভাই ফেলে দিয়ে আসত, কারণ এই বাচ্চাগুলোকে পুষতে নাকি তাদের খরচ বেশি হয়ে যায়। এরপর একদিন যখন ডগলাস বাচ্চাগুলোকে লুকিয়ে রাখে, তখন সেটা তার ভাই রিচিবি দেখতে পায়। সে তখন তার বাবাকে এই কথাটি জানানোর জন্য যাচ্ছিল, কিন্তু ডগলাস চিৎকার করে তার ভাইয়ের কাছে অনুরোধ করতে থাকে যে তার বাবাকে যেন সেই কথাটি না জানায়। ডগলাস চাইছিল যে তার বাবা যেন এই কথাটি কিছুদিন পরে জানতে পারে, কারণ এই বাচ্চাগুলো এতটাই ছোট যে এখন তাদেরকে ফেলে দিলে তারা বাহিরে বাঁচতে পারবে না। কিন্তু কিছুক্ষণের মধ্যেই তার ভাই তার বাবাকে নিয়ে আসে। ডগলাস চিৎকার করে তার বাবাকে কাঁদতে কাঁদতে বলছিল যে বাচ্চাগুলোকে যেন সে কিছু না করে। ডগলাসের সাথে এখানে কুকুরগুলোও প্রতিবাদ করছিল। এখন ডগলাসের এমন চিৎকারের আওয়াজ শুনে তার বাবা প্রচণ্ড রেগে গিয়ে তাকেই গুলি করে দেয়, আর এই গুলিটি লেগেছিল ডগলাসের হাতে, যার ফলে ডগলাসের একটি আঙুলি হাত থেকে ছুটে পড়ে যায়। ডগলাসের বাবা এখানে তাকে মেরেই ফেলতে চাইছিল, কিন্তু বিষয়টি যেন এর চাইতে আরও বেশি বড় না হয়ে যায়, তাই রিচিবি কোনো মতে তার বাবাকে শান্ত করে ভেতরে নিয়ে যায়। এদিকে ডগলাস নিথর হয়ে মাটিতে পড়ে থাকে, কিন্তু ডগলাসের ধৈর্যের বাঁধ ভেঙে গিয়েছে। এখন তার এখান থেকে বের হওয়ার চেষ্টা করা উচিত। এরপর ডগলাস সেখানে একটি ম্যাগাজিন খুঁজে পায়, যেখানে পুলিশের গাড়ির একটি ছবি ছিল। ডগলাস তখন তার ছোট্ট একটি কুকুরকে তার কাছে ডেকে ম্যাগাজিনে থাকা গাড়িটির ছবি দেখিয়ে তাকে বোঝানোর চেষ্টা করে যে সে যেন এই গাড়িটির কাছে গিয়ে পুলিশদেরকে এখানে নিয়ে আসে, আর কুকুরটিও এখানে তার সমস্ত কথা বুঝে যায়। আসলে ডগলাসের বাবা যখন তার উপরে গুলি চালায়, তখন এখানকার খাঁচাতে অনেকটা ফাঁকা জায়গা তৈরি হয়ে যায়, তাই সেই ছোট্ট কুকুরটি অনায়াসে সেই জায়গা দিয়ে বের হতে পারে। কুকুরটির মুখে ছোট্ট একটি থলে ছিল। আসলে এই পুলিশ যেন কুকুরটিকে সিরিয়াস ভাবে নেয়, তাই সে ছোট্ট একটি থলেতে করে সেই আঙুলটি কুকুরটির মুখে দিয়ে দিয়েছে, যেটা তাকে গুলি করায় তার হাত থেকে ছুটে পড়েছিল। এরপর কুকুরটি শহরে এসে পুলিশের গাড়ি খুঁজতে থাকে, আর সে দূর থেকে একটি পুলিশের গাড়ি দেখতে পেলে সে দৌড়ে গিয়ে সেই গাড়িটির উপরে বসে পড়ে। আর পুলিশেরা যখন কুকুরটির মুখে সেই কাটা আঙুলটি দেখতে পায়, তখন তাদের কাছে মনে হয় যে কোনো মার্ডার হয়েছে, তাই তারা দ্রুত সেই কুকুরটির পিছু করতে করতে সেই খাঁচাটি পর্যন্ত পৌঁছে যায়, যেখানে ডগলাসকে বন্দি করে রাখা হয়েছে। তারা দেখতে পায় যে ডগলাসের অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছে। ডগলাস নিথর অবস্থায় সেখানে পড়ে আছে, তাই দ্রুত তাকে উদ্ধার করে হসপিটালে নিয়ে যাওয়া হয়। এদিকে সঙ্গে সঙ্গে পুলিশ ডগলাসের বাবা এবং তার ভাইকে অ্যারেস্ট করে। অন্যদিকে বহুদিন ধরে ডগলাস খাঁচার ভেতর বন্দি থাকার কারণে তার দুটো পায়ে একদম নষ্ট হয়ে গিয়েছিল, কারণ খাঁচার ভেতর সোজা হয়ে দাঁড়ানোর মতো তেমন একটা জায়গা ছিল না। তাই তারপর থেকেই ডগলাস তার পায়ে খুব একটা শক্তি পেত না, যার কারণে সবসময় তাকে একটি ডিভাইসের সাপোর্ট নিতে হয়। কিন্তু সেই ডিভাইস পরেও সে খুব একটা সময় দাঁড়িয়ে থাকতে পারত না। তবে বিষয়টি এমন নয় যে সে একদমই হাঁটতে পারত না, সে শুধুমাত্র কিছু সময়ের জন্যই হাঁটতে পারত, আর তারপরেই তাকে বসে পড়তে হতো। এরপর এভিলিয়ান ডগলাসের কাছে জানতে চায় যে পরবর্তীতে তার বাবা এবং ভাইয়ের সঙ্গে কি ঘটেছে। ডগলাস তখন তাকে জানায় যে তার বাবার নাকি 20 বছরের কারাদণ্ড হয়েছিল, কিন্তু তার বাবা এতটাই জেদি মানুষ ছিল যে সে রাগে এবং ক্ষোভে কারাগারেই আত্মহত্যা করে মারা গিয়েছে। আর তার ভাই রিচিবিকে 12 বছরের কারাদণ্ড দেয়া হয়েছিল, কিন্তু কারাগারে সে এতটাই ভালো ব্যবহার করেছিল যে তাকে 12 বছরের জায়গায় 8 বছরের সাজা দিয়ে ছেড়ে দেয়া হয়। কিন্তু রিচিবি ছাড়া পেয়ে যখন জেল থেকে বাইরে বেরিয়ে আসে, তখন ডগলাসের একটি কুকুর তাকে দূর থেকে দেখছিল। এরপর কুকুরটি রিচিবির পিছু করতে থাকে, আর রিচিবি যত দূর এগিয়ে যাচ্ছিল, কুকুরদের সংখ্যা আস্তে আস্তে ততই বেড়ে চলছিল। রিচিবি এতে বুঝে যায় যে তার বিপদ আসতে চলেছে, তাই যতক্ষণে সে দৌড়ে পালানোর চেষ্টা করছিল, ততক্ষণে সেখানে প্রচুর পরিমাণে কুকুর চলে আসে।
এরপর তারা সবাই রিচিবিকে একদম ছিঁড়ে ছিঁড়ে খায়। ডগলাসের হয়ে তারাই যেন প্রতিশোধের আগুন নেভায়। তো ডগলাসকে যখন পুলিশেরা উদ্ধার করে হসপিটালে ভর্তি করেছিল, সেই হসপিটাল থেকে বের হওয়ার পরেই তাকে একটি অনাথ আশ্রমে দিয়ে দেয়া হয়। যদিও প্রথম প্রথম তার সেখানে ভালোই লাগছিল, কিন্তু কিছুদিন পরেই আর তার সেখানে থাকতে ইচ্ছে করছিল না। আসলে ডগলাসের পায়ে যেহেতু সমস্যা ছিল, তাই তার সঙ্গে কেউই খুব একটা মিশত না, কারণ অন্যান্য বাচ্চারা সারাদিন মাঠে খেলতে ব্যস্ত থাকত, আর ডগলাস হুইল চেয়ারে সারাদিন ভেতরে বসে থাকত। তারও ইচ্ছে করত বাকি বাচ্চাদের সঙ্গে খেলতে, কিন্তু সেটা সম্ভব ছিল না। তাই ডগলাস সারাদিন সেখানে বসে বই পড়ত। তো একদিন যখন সে সেই অনাথ আশ্রমের লাইব্রেরিতে বসেছিল, ঠিক তখনই সেখানে সালমা নামক একটি মেয়ে আসে। মেয়েটি ডগলাসের চাইতেই কিছুটা বড় ছিল, তবে সে এখানে ডগলাসকে একা একা বসে থাকতে দেখে সে নিজে এসে ডগলাসের সঙ্গে এখানে বসে গল্প করে। এমনকি সে ডগলাসকে তার পছন্দের কিছু বইও দেখায়, আর সে ডগলাসের একাকিত্ব কাটানোর জন্য সবসময় তার সঙ্গে এসে গল্প করে। ডগলাস এতে যেন তার একজন আপন মানুষ খুঁজে পায়। সে আস্তে আস্তে সালমাকে পছন্দ করতে শুরু করে। এভাবেই ডগলাস সালমার সাথে প্রতিদিন লাইব্রেরিতে বসে বই পড়ত। তারা দুজন একসঙ্গে গল্প করে অনেক সময় পার করে দিত। সালমা আবার থিয়েটারে কাজ করত। সে খুব ভালো স্টেজ পারফরমেন্স করতে পারে, আর ছোট থেকেই তার অনেক ইচ্ছে যে সে একদিন অনেক বড় একজন নায়িকা হবে, কারণ সালমা অনেক দরিদ্র পরিবারের একজন সন্তান। তাই অর্থের অভাবটা সে খুব ভালোভাবেই বোঝে। এ কারণে জীবনে সফল হতে তার চেষ্টার যেন কোনো কমতিই ছিল না। তো একদিন সালমা ডগলাসকে বলে, তুমি কিন্তু দেখতে অনেক কিউট, তুমিও চাইলে থিয়েটারে কাজ করতে পারো। আমার মনে হয় বড় হওয়ার পর তুমি অনেক ভালো পর্যায়ে যেতে পারবে। তুমি কি আমার সঙ্গে কাজ করবে? সালমার কথা শুনে ডগলাস রাজি হয়ে যায়। সে সালমার সঙ্গে অনেকবার থিয়েটারে পারফর্ম করে, তবে তার বড় হয়ে হিরো হওয়ার কোনো ইচ্ছেই ছিল না, কারণ সে ভালোভাবেই জানে যে তার পায়ের জন্য এটা কখনোই সম্ভব নয়। সে তো শুধু সবসময় সালমার সঙ্গে সময় কাটানোর জন্যই থিয়েটারে কাজ করে, আর সালমাই তাকে মেয়েদের মতো করে মেকআপ করা শিখিয়েছিল। এভাবে তাদের দিন অনেক ভালোই কাটছিল। কিন্তু একদিন সালমা তার কেরিয়ারে এগিয়ে যাওয়ার জন্য সেই অনাথ আশ্রম ছেড়ে চলে যায়, আর ডগলাস সেটা দূর থেকে দেখছিল। সে সালমার জন্য অনেক কাঁদছিল, কিন্তু কোনো না কোনোভাবে তার অনেক ভালো লাগছিল যে সালমা তার স্বপ্ন পূরণ করতে যাচ্ছে। তাই সে নিজেকে সামলে নেয়। কিন্তু সেদিনের পর থেকে একদিনের জন্য ডগলাস সালমাকে ভুলে যায়নি। এদিকে সালমা আস্তে আস্তে অনেক পপুলার হতে থাকে, আর তখন থেকেই সালমার ব্যাপারে যতগুলো নিউজ এবং ম্যাগাজিন বের হতো, ডগলাস সেই সব কিছুকে কেটে কেটে একটি ডায়েরিতে লাগাতো। সালমার ব্যাপারে একদম ছোট থেকে শুরু করে সমস্ত বড় বড় নিউজও তার ডায়েরিতে ছিল। এভাবে দেখতে দেখতে ডগলাসও অনেক বড় হয়ে যায়। ডগলাস এখন তার কুকুরদেরকে নিয়েই বসবাস করে। তার আপন বলতে একমাত্র এই কুকুরগুলোই ছিল। তো ডগলাস যেই শহরে বসবাস করত, একদিন জানা যায় যে সেই দেশেরই সবচাইতে বড় নায়িকা তার শহরেই পারফর্ম করতে আসছে, যে কিনা ছিল সালমা। ডগলাসের তো এতে খুশির কোনো সীমাই থাকে না। সে সেই সুযোগেই সালমার সঙ্গে দেখা করার সিদ্ধান্ত নেয়। এরপর পারফরমেন্সের দিন সে সেখানে চলে যায়। সে তার সঙ্গে করে সালমার জন্য খুব সুন্দর একটি ফুলের তোড়া নিয়ে এসেছিল। যদিও অনেক ফ্যানি সালমাকে এখানে ফুল দেয়, কিন্তু ডগলাসের সেই সুযোগ হয় না। ডগলাস পেছনে বসে সালমার পারফরমেন্স দেখছিল, আর সালমার প্রতি দর্শকের এতটা ভালোবাসা দেখে ডগলাস তার চোখের পানি ধরে রাখতে পারছিল না, কারণ সে খুব ভালোভাবেই জানত যে সালমা এই পর্যায়ে পৌঁছতে কতটা স্ট্রাগল করেছে। এবার পারফরমেন্স শেষ হলে ডগলাস অনেক কষ্ট করে সালমার সঙ্গে দেখা করার অনুমতি পায়। সে হুইল চেয়ারে করে সোজা সালমার সামনে চলে যায়, আর সালমা তাকে দেখে সঙ্গে সঙ্গে চিনে ফেলে। সে ডগলাসকে দেখে এত পরিমাণ খুশি হয় যে সে তার এক্সাইটমেন্ট ধরে রাখতে পারছিল না। ডগলাসও তার মনে মনে অনেক শান্তি পায় যে এত বড় নায়িকা হয়ে যাওয়ার পরও সে তাকে এখনো মনে রেখেছে। এরপর সালমা ডগলাসের ব্যাপারে জানতে চায় যে ডগলাস এখন কি করছে। ডগলাস তাকে জানায় যে সে তার সমস্ত লেখাপড়া শেষ করেছে, এমনকি সে এত ভালো রেজাল্ট করেছে যে প্রত্যেকটি স্কুল কলেজ থেকে তাকে স্কলারশিপ দেয়া হয়েছে। সেই স্কলারশিপের টাকা দিয়ে সে তার লেখাপড়া শেষ করতে পেরেছে। এখন শুধুমাত্র একটি চাকরি পেলেই তার জীবন সেটেল। আসলে সালমা চলে আসার পর ডগলাস অনেক মনোযোগ দিয়ে লেখাপড়া করেছে, যাতে করে বড় হওয়ার পর সে সালমার যোগ্য হতে পারে। এরপর ডগলাস সালমাকে সেই ডায়েরিটি দেয়, যেখানে সে সালমার সমস্ত নিউজগুলো সংগ্রহ করে রেখেছে। আর সে সালমাকে বলে যে সালমা চলে আসার পর সে কখনোই তাকে ভুলে যায়নি, সে তার প্রত্যেকটি স্মৃতি তার কাছেই আগলে রেখেছে। এরপর সালমা যখন সেই ডায়েরিটি খুলে দেখে,
তখন সে অনেক বেশি ইমোশনাল হয়ে যায়। আর সে ডগলাসকে বলে, জানো ডগলাস, জীবনের এতগুলো সময় পার করার পরেও আজ পর্যন্ত এত সুন্দর উপহার কেউ আমাকে কোনোদিনও দেয়নি। আমি তোমার কাছে অনেক কৃতজ্ঞ হয়ে থাকব, আর তোমার এই উপহার আমি আমার কাছে সারা জীবন আগলে রাখব। সালমার এসব কথা শুনে ডগলাস বুঝতে পারে যে সালমাও হয়তো তাকে ভালোবাসে, তাই সে সালমাকে বিয়ের জন্য প্রপোজ করতেই যাবে। কিন্তু ঠিক তখনই সেখানে একজন ডিরেক্টর আসে, আর সে সোজা সালমাকে জড়িয়ে ধরে। সে ছিল সেই সময়ের অনেক পপুলার একজন ডিরেক্টর। সে যে কোনো নায়িকার কেরিয়ার মুহূর্তেই বদলে দিতে পারে। এরপর সালমা ডগলাসকে জানায় যে এই ডিরেক্টর নাকি তার হবু স্বামী, আর সে এখন প্রেগনেন্ট। কথা শুনে ডগলাসের পায়ের নিচ থেকে যেন মাটি সরে যায়। তার সেখানে অনেক কান্না পাচ্ছিল, কিন্তু সে কোনো মতে নিজেকে সামলে নিয়ে তাদের দুজনকেই শুভকামনা জানায়। আর সে তাড়াহুড়ো করে সেখান থেকে বেরিয়ে আসে, যেখানে তার সঙ্গী ছিল একমাত্র তার কুকুরগুলো। ডগলাস এখানে চিৎকার করতে করতে নিজের পায়ে আঘাত করছিল। তাকে এভাবে দেখে তার কুকুরগুলো অস্থির হয়ে পড়ে। তারা তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে। এদিকে ডগলাস তার হুইলচেয়ার ফেলে দিয়ে সে নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করছিল। সে আসলে এখন নিজে একজন সাকসেসফুল মানুষ হতে চায়। তার মনে এক ধরনের জেদ তৈরি হয়েছিল, তাই সে প্রথমে নিজের পায়ে হাঁটার অনেক চেষ্টা করছিল, কিন্তু শত চেষ্টা করেও সে ব্যর্থ হয়। তাই সে তখন কুকুরদের খাঁচার উপরে বারবার আঘাত করছিল, কারণ এই খাঁচায় বন্দি থাকার কারণেই তার এই অবস্থা হয়েছে। এভাবে করে এক পর্যায়ে ডগলাস অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। এটা দেখে একটি কুকুর অনেক চেষ্টা করে খাঁচার দরজা খুলতে পারে। এরপর সমস্ত কুকুর ডগলাসকে ঘিরে ফেলে। তারা ডগলাসকে আদর যত্নে ওঠানোর চেষ্টা করছিল। এরপর কিছুক্ষণের মধ্যেই ডগলাস কিছুটা স্বাভাবিক হয়ে ওঠে। সে একটি আয়নার সামনে বসে পড়ে। আসলে সালমা তাকে একবার বলেছিল যে তার বড় চুল নাকি অনেক পছন্দ, আর তাই তখন থেকেই ডগলাস তার চুল বড় রেখেছে। এরপর সে একটি কাঁচির সাহায্যে তার বড় চুলগুলোকে কেটে ছোট করে ফেলে, কারণ এই চুলগুলো সে শুধুমাত্র সালমার জন্যই রেখেছিল। কিন্তু এখন সে তার নিজেরই একটি নতুন পরিচয় তৈরি করতে চায়। এবার পরের দিন সকালে তার কাছে দুজন ব্যক্তি আসে। তারা এখানে ডগলাসকে জানায় যে বাড়ির মালিক নাকি বাড়িটি বন্ধ করতে চাইছে, তাই দুদিনের মধ্যে ডগলাস যেন এখান থেকে চলে যায়। আসলে এখানে যতগুলো কুকুর ছিল, ডগলাস এই কুকুরগুলো দেখাশোনা করত, আর এই জায়গাটির মালিক কুকুরদেরকে কেনা বেচার বিজনেস করত। তবে ছোটবেলা থেকে ডগলাস এই কুকুরগুলোকে লালন পালন করেছে। তো এই লোকগুলো এখানে জানায় যে কুকুরগুলোর মালিক নাকি কুকুরগুলোকে বিদেশে ট্রান্সফার করবে, আর সেখানেই নাকি তাদের বিজনেস পরিচালনা করা হবে। কিন্তু পৃথিবীতে তো এখন ডগলাসের আপন বলতেই কুকুরগুলোই ছিল, যাদেরকে ডগলাস কখনোই হারাতে চায় না। এরপর অথরিটি যেদিন কুকুরগুলোকে নিয়ে যেতে আসে, তখন দেখা যায় ডগলাস সমস্ত কুকুরদেরকে নিয়ে পালিয়েছে। ডগলাস সেই শহর থেকে অনেক দূরের একটি শহরে চলে আসে, আর সে অনেক খোঁজাখুঁজি করে পরিত্যক্ত একটি বাড়ি খুঁজে পায়, যেখানকার আশেপাশেও তেমন কোনো মানুষ থাকে না। তাই ডগলাস তখন তার কুকুরগুলোকে নিয়ে সেখানেই থাকতে শুরু করে। কিন্তু এখন তার নিজের খরচ এবং এই কুকুরগুলোকে খাওয়ানোর জন্য টাকার প্রয়োজন। তাই ডগলাস ভাবছিল যে তার রেজাল্ট যেহেতু অনেক ভালো, এজন্য সে একটি চাকরি করেই তার জীবন কাটিয়ে দেবে। সে ছোটখাটো দোকান থেকে শুরু করে বাগান এবং অনেকগুলো কোম্পানিতে ইন্টারভিউ দেয়। প্রত্যেকটি জায়গাতে তার ইন্টারভিউ ভালো হচ্ছিল, কিন্তু তার পায়ে সমস্যা থাকার কারণে কেউই তাকে কোনো চাকরি দিতে চায় না। কিন্তু তারপরও ডগলাস হাসি মুখে সবকিছু মেনে নেয়। এখন সমস্ত জায়গায় চাকরির জন্য ট্রাই করার পর যখন কেউ তাকে চাকরি দেয় না, তখন সে সোজা একটি বারে চলে যায়, কারণ সেই বারে নাকি একজন সিঙ্গারের প্রয়োজন। সেই বার ওনারকে জানায় যে সে অনেক ভালো গান গাইতে পারে, তাই তারা দয়া করে যেন তাকে এই চাকরিটি দেয়। কিন্তু বার ওনার তাকে বলে যে তাদের সিঙ্গারের প্রয়োজন ঠিক আছে, কিন্তু গান গাওয়ার সঙ্গে সঙ্গে এখানে ড্যান্সও করতে হবে। তাই ডগলাস তো ঠিক মতো দাঁড়াতেই পারে না, তাহলে সে ড্যান্স করবে কিভাবে? এ কারণে সেও ডগলাসকে রিজেক্ট করে দিচ্ছিল। কিন্তু ডগলাস তখন সঙ্গে সঙ্গে সেখানে অনেক কষ্ট করে উঠে দাঁড়ায়, আর সে ওনারকে বলে প্রতিদিন তো তাকে একটি করে গান গাইতে হবে, আর একটি গান গাইতে গাইতে ডান্স করতে যতটুকু সময় লাগে ততটুকু সময় সে অনায়াসেই দাঁড়াতে পারবে। তাই সে যেন তাকে একটি সুযোগ দিয়ে দেখে। এরপর ডগলাসকে জবটি দেয়া হয়, আর পারফর্ম করার জন্য ডগলাসকে মেকআপ রুমে নিয়ে গিয়ে মেকআপ দেয়া হয়। এরপর ডগলাস স্টেজে এসে যখন পারফর্ম করে, তখন তার গান শুনে সমস্ত অডিয়েন্সরা একদম মুগ্ধ হয়ে যায়। কিন্তু যখনই পারফর্মটি কোনো মতে শেষ হয়, ডগলাস সঙ্গে সঙ্গে দৌড়ে এসে তার হুইল চেয়ারে বসে পড়ে, কারণ তার পায়ে প্রচণ্ড রকমের ব্যথা শুরু হয়েছিল। এভাবেই সে সেই ক্লাবে অনেকদিন পর্যন্ত কাজ করতে থাকে।
কিন্তু এই জবের টাকা দিয়ে সে তার কুকুরগুলোকে ভালো করে খাবার দিতে পারত না। তাই তার এই জবটির পাশাপাশি পার্ট টাইম কিছু একটা করার প্রয়োজন। কিন্তু তাকে তো আর কেউই কাজ দেবে না, তাই সে নিজের রাস্তা নিজেই বেছে নেয়। কিছুদিন আগে সে সেই লন্ড্রির দোকানের মার্থার জন্য যেই ধরনের কাজ করেছিল, সে তার কুকুরগুলোকে দিয়ে সেই ধরনেরই ছোটখাটো ডিল করে। তো এভাবেই তার কুকুরগুলো ডিলগুলো কমপ্লিট করতে করতে এক পর্যায়ে তারা ডগলাসের জন্য নানা ধরনের জিনিস নিয়ে আসত, যেমন বিভিন্ন দামি দামি জুয়েলারি, খাবার, টাকা পয়সা, এই সমস্ত জিনিস এনে তারা ডগলাসকে দিত। তাই ডগলাসের মাথায় একটি প্ল্যান আসে। ডগলাস সিদ্ধান্ত নেয় যে সে আর কোনো ভালো মানুষ হয়ে এই সমাজে বাঁচবে না। সমাজের মানুষ তাকে যতটুকু দিয়েছে সে সেই সবকিছুর প্রতিদান নিজের হাতে তাদেরকে ফিরিয়ে দেবে। এরপর ডগলাস তার কাছে সবচাইতে ছোট্ট যেই কুকুরটি ছিল, সেই কুকুরটিকে বিভিন্ন ধনী এবং প্রভাবশালী মানুষদের বাড়িতে পাঠাতো। এই কুকুরটি ছিল খুবই দক্ষ। সে তার দলবল নিয়ে ছোট ছোট অলিগলি এবং ছোট্ট ছোট্ট জায়গা দিয়ে ঢুকে যেতে পারত। আর সে তখন তার দলবল নিয়ে বিভিন্ন ধনী মানুষদের বাড়ি থেকে অনেক দামি দামি জিনিসপত্র চুরি করে নিয়ে আসত। এভাবেই প্রায় বহুদিন সময় কেটে যায়। এই বিষয়টি কেউই খুব একটা বুঝতে পারে না। কিন্তু শহরে চুরির পরিমাণ যখন অনেক বেশি বেড়ে যায়, তখনই মানুষের মধ্যে সন্দেহ ঢুকতে শুরু করে। তারাই চুরির চোরকে ইনভিজিবল থিপ নাম দেয়, কারণ প্রতিনিয়ত শহর থেকে এত জিনিস চুরি হতো, কিন্তু কেউই এই চোরকে এখন পর্যন্ত দেখেনি। আর তাছাড়া যদি কোনো মানুষের দরজা লকও করা থাকে, তারপরও তার রুম থেকে জিনিস চুরি হয়ে যাচ্ছিল। এবার একজন ইন্স্যুরেন্স কোম্পানির লোক এই চুরির পেছনের কারণ জানতে চায়। সে একটি বাড়িতে চুরি হওয়া একজন মহিলার কাছে আসে চুরি হওয়ার ব্যাপারে ডিটেলস জানার জন্য। এখন লোকটি এখানে মহিলার কাছে চুরির ব্যাপারে জানতে চাইলে মহিলাটি তাকে জানায় যে যখন তার বাড়িতে চুরি হয়েছে তখন তাদের প্রত্যেকটি দরজা লক ছিল, তাই চুরি করতে আসার সময় অথবা যাওয়ার সময় কেউই কাউকে দেখতে পায়নি। এই ইন্স্যুরেন্স কোম্পানির লোকটির নাম ছিল অ্যাকারম্যান। সেই চুরির পেছনের কারণ জানার জন্য সে তার একজন লোককে নিয়ে সেই বাড়ির সিসিটিভি ফুটেজগুলো অনেক ভালোভাবে চেক করছিল। আর প্রায় অনেক সময় যাবৎ চেক করার পর তারা দেখতে পায় যে ছোট্ট একটি কুকুর তার মুখের মধ্যে কিছু একটা নিয়ে দৌড়ে পালিয়ে যাচ্ছে। আসলে তারা অনেকগুলো সিসিটিভি ফুটেজে এই কুকুরটিকে দেখেছিল, কিন্তু তারা বিষয়টি খুব একটা সিরিয়াসভাবে নেয়নি। এবার কুকুরগুলো যেই সমস্ত রাস্তা দিয়ে গিয়েছিল সেই সমস্ত রাস্তার সিসিটিভি ফুটেজগুলো চেক করা হয়। এরপর দেখা যায় যে একজন লোক একটি ট্রাক নিয়ে কুকুরগুলোর জন্য অপেক্ষা করছিল, যেটা ছিল ডগলাস। অ্যাকারম্যান তখন প্রায় বেশ কয়েকদিন যাবৎ ইনভেস্টিগেশন করে ডগলাসের ব্যাপারে সমস্ত তথ্য বের করে ফেলে। সে জানতে পারে যে ডগলাস তাদের শহরেরই একটি বারে কাজ করে। আর এই তথ্য জানার পর সে ডগলাসকে ধরার জন্য বারে চলে যায়, যেখানে প্রতিদিনের মতো ডগলাস পারফর্ম করছিল। অ্যাকারম্যান সেখানে এমনভাবে অভিনয় করে যে সে ডগলাসের অনেক বড় একজন ফ্যান। তাই সে ফ্যান সেজে সোজা ডগলাসের সঙ্গে দেখা করতে আসে। ডগলাস এতে তার প্রতি অনেক কৃতজ্ঞতা জানায়। সে অনেক খুশি হয়। সে ডগলাসের সাথে নানা বিষয়ে গল্প করে। এরপর কাজ শেষ করে ডগলাস যখন তার বাড়িতে ফিরছিল তখন অ্যাকারম্যানও ডগলাসের পিছু করতে থাকে। আর এক পর্যায়ে সে ডগলাসের সেই পুরনো বাড়ি পর্যন্ত পৌঁছে যায়, যেখানে ডগলাস তার কুকুরদেরকে নিয়ে থাকে। এরপর ডগলাস ভেতরে চলে যাওয়ার পর অ্যাকারম্যান তখন সেই বাড়িতে প্রবেশ করে। বাড়িটির দরজার সামনে বসে পাহারা দিচ্ছিল গভর্নমেন্ট ডগ। এদিকে গভর্নমেন্ট ডগের সিগন্যাল পেয়ে ডগলাস বুঝতে পারে যে কেউ এখানে এসেছে, তাই সে তার বাকি কুকুরদেরকে লুকিয়ে পড়তে বলে। এরপর সে অ্যাকারম্যানকে ভেতরে প্রবেশ করার অনুমতি দেয়। অ্যাকারম্যান তখন ভেতরে আসলে ডগলাস তাকে বলে, আমি অনেক সময় আগেই বুঝতে পেরেছিলাম যে আপনি আমাকে ফলো করছেন, আর আপনি কেন আমাকে ফলো করছেন সেটাও আমি জানি। পেছনের আলমারিতে জুয়েলারি এবং বাকি জিনিসগুলো রাখা আছে, আপনি নিয়ে যেতে পারেন, কিন্তু একটা শর্ত আছে। আপনি দয়া করে আমার কথা কাউকে বলবেন না, কারণ এই সমস্ত কুকুরগুলোকে আমি লালন পালন করি। আমি যদি জেলে চলে যাই তাহলে ওদেরকে দেখার মতো কেউই থাকবে না। আর আমি অনেক অসহায়, আমি ঠিকমতো হাঁটতে পারি না, অনেক কষ্ট করে আমি আমার জীবন যাপন করি, তাই এই ধরনের কাজ করতে আমি বাধ্য হয়েছি। এবার অ্যাকারম্যান জুয়েলারিগুলো চেক করে, আর সে ডগলাসকে বলে যে সবকিছু তো সে নেবেই, এর পাশাপাশি সে ডগলাসকে জেলেও পাঠাবে, কারণ এত বড় একজন চোরকে ধরিয়ে দিতে পারলে তার প্রমোশন হয়ে যাবে। একথা শুনে ডগলাস অনেক রেগে যায়। এরপর সে তার কুকুরদেরকে অর্ডার করে অ্যাকারম্যানকে শেষ করে দেওয়ার জন্য। তার সমস্ত কুকুর তখন অ্যাকারম্যানের উপর ঝাঁপিয়ে পড়ে। এবার আমরা ফিরে আসি বর্তমান সময়ে। ডগলাস এখানে এভিলিয়ানকে এক্সিকিউশনারের কথা বলছিল। আসলে এক্সিকিউশনারকে ডগলাস থ্রেট দেওয়ার পর এক্সিকিউশনার তার লোকদের মাধ্যমে ডগলাসের ঠিকানা খুঁজে বের করেছিল।
এরপর সে তার দলবল নিয়ে ডগলাসকে মেরে ফেলার জন্য সোজা ডগলাসের বাড়িতে চলে এসেছিল। এক্সিকিউশনার আসলে খোয়নকে মারধর করে তার কাছ থেকেই ঠিকানা নিয়েছে, আর সে তার সঙ্গে করে এখানে খোয়নকেও নিয়ে এসেছে। তো এক্সিকিউশনার যখন এখানে ডগলাসকে দেখতে পাচ্ছিল না, তখন সে মনে করে যে খোয়ন তাকে মিথ্যে বলেছে। এদিকে খোয়ন জানত যে ভেতরেই ডগলাস রয়েছে, কিন্তু সে ভালো করেই জানে যে ডগলাস অনেক ভালো একজন মানুষ, তাই সে আর তাদেরকে ভেতরের কথা বলে না। এ কারণে এক্সিকিউশনার সেখানেই খোয়নকে মেরে ফেলে। এদিকে গুলির আওয়াজ শুনতে পায় ডগলাস। ডগলাস তখন সঙ্গে সঙ্গে তার কুকুরদেরকে যুদ্ধের জন্য প্রস্তুত হতে বলে। ডগলাস তার কুকুরদেরকে নিয়ে এই বাড়ির বিভিন্ন জায়গাতে বিভিন্ন ধরনের ট্র্যাপ বিছিয়ে রেখেছিল, যাতে করে কোনো অচেনা মানুষ সহজে তার কাছে পৌঁছতে না পারে। তো এক্সিকিউশনার এবং তার লোকেরা যখন ডগলাসকে খোঁজাখুঁজি করছিল, তখন এক এক করে তার দলের লোকেরা সেই ট্র্যাপগুলোতে ফেসে যাচ্ছিল। এরপর ডগলাসের কুকুররা তখন একজন একজন করে সবাইকেই মেরে ফেলছিল। বাকি ছিল শুধুমাত্র এক্সিকিউশনার। এক্সিকিউশনার এখানে ডগলাসকে খুঁজে পেয়ে গিয়েছিল, আর সে ডগলাসকে গুলি করে মারতেই যাচ্ছিল, কিন্তু ঠিক তখনই ডগলাসের কুকুররাই তাকে মেরে ফেলে। তবে এখানে এক্সিকিউশনারের একটি গুলি ডগলাসের শরীরে লেগে গিয়েছিল, তাই ডগলাস ঠিকমতো চলাচল করতে পারছিল না। এদিকে কিছুক্ষণের মধ্যেই তাকে পুলিশ এসে অ্যারেস্ট করে, যেটা আমরা মুভির শুরুতেই দেখেছিলাম। ডগলাসের কুকুরগুলোকেও অ্যারেস্ট করা হয়েছিল, কিন্তু যখনই গাড়ির পেছনের দরজাটিকে খুলে দেয়া হয়, তখন ডগলাস তার কুকুরগুলোকে পালিয়ে যাওয়ার জন্য ইশারা দেয়, আর সঙ্গে সঙ্গেই তার কুকুরগুলো সেখান থেকে পালিয়ে যায়। এরপর বর্তমান সময়ে আমরা কারাগারের ভেতর ডগলাসকে দেখতে পাই। হঠাৎ করে ডগলাস শুনতে পায় যে চারিদিক থেকে তার কুকুরগুলোর আওয়াজ আসছে। ডগলাস এতে মুচকি হাসে, কারণ সে জানে যে এই পৃথিবীতে তার আপন বলতে কেউ না থাকলেও তার কুকুরগুলোই তার সবচাইতে আপন। তারাই তার বিপদে সবসময় তার পাশে থাকবে। এরপর তার সমস্ত কুকুরগুলো কারাগারটিকে ঘিরে ফেলে। একটি কুকুর এসে সোজা সেখানকার গার্ডকে ভয় দেখায়। এরপর একটি ছোট্ট কুকুর এসে সেখান থেকে চাবি নিয়ে সোজা জেলের ভেতরে চলে যায়, আর দরজা দিয়ে চাবি পাস করার পর ডগলাস তখন ভেতর থেকে বাহিরে বেরিয়ে আসে। ডগলাস তার সামনে তার সমস্ত কুকুরদেরকে দেখতে পায়। তার প্রতি এই অবলা প্রাণীগুলোর ভালোবাসা দেখে ডগলাসের চোখে অশ্রু চলে আসে। সে তাদের প্রতি অনেক কৃতজ্ঞ। এরপর সে সেখানকার দরজার সামনে এসে তার হুইল চেয়ার থেকে দাঁড়িয়ে পড়ে। আসলে ডগলাসের শরীরে যেহেতু অনেকগুলো গুলি লেগেছিল, তাই তার অবস্থা এখন অনেক খারাপ হয়ে গিয়েছে। এরপর ডগলাস বাহিরে এসে আকাশের দিকে তাকিয়ে সৃষ্টিকর্তাকে উদ্দেশ্য করে বলে, হে আমার রব, জানি এই পৃথিবীর সবকিছু তুমি পরিচালনা করো। প্রত্যেকটি মানুষের জীবনও তোমার হাতেই, আর মানুষকে তুমি পৃথিবীতে পাঠিয়েছ পরীক্ষার জন্য। কিন্তু এই জীবন নামক পরীক্ষাটা এত কঠিন কেন? যাকে তুমি সুখ দিয়েছ তাকে সমস্ত দিক দিয়ে সুখ দিয়েছ, আর যাকে কষ্ট দিয়েছ তার জীবনে কি বিন্দুমাত্র সুখ থাকতে নেই? আমার জীবনটা তো এমন না হলেও পারত। দুনিয়ার মানুষগুলো এত স্বার্থপর কেন? আমার পক্ষে আর তোমার এই পরীক্ষা দেয়া সম্ভব না। আমি অনেক ক্লান্ত। আমি জানি তুমি উত্তম পরিকল্পনাকারী, তাই আমি তোমার কাছেই চলে যেতে চাই। দয়া করে তুমি আমাকে তোমার কাছে নিয়ে নাও। জীবনের কাছ থেকে আমার আর কোনো চাওয়া নেই। এসব কথা বলতে বলতেই ডগলাস মাটিতে লুটিয়ে পড়ে। ডগলাসের এই পরিস্থিতি যেন তার সমস্ত কুকুরেরা বুঝতে পেরেছিল। তারা সবাই দৌড়তে দৌড়তে ডগলাসের কাছে চলে আসে। তারা ডগলাসকে চারিদিক থেকেই ঘিরে ফেলে, আর এখানেই ডগলাসের জীবনের সমাপ্তি ঘটে। ডগলাস তার জীবনে কোনো কিছুই পায়নি। না পেয়েছে বাবার ভালোবাসা, না পেয়েছে বড় ভাইয়ের স্নেহ, আর না পেরেছে নিজের মায়ের ভালোবাসায় বাঁচতে। আর এসব কিছুর পরেও যখন সে একজন মানুষের মধ্যে আশার আলো দেখতে পেয়েছিল, তখন সেই মানুষটিও তাকে ছেড়ে চলে গিয়েছে। তারপরও ডগলাস চেষ্টা করেছিল নিজের যোগ্যতা দিয়ে সমাজে টিকে থাকতে। কিন্তু আমাদের সমাজ এবং সমাজের মানুষেরা এতটাই নিকৃষ্ট যে একজন মানুষ ভালোভাবে বাঁচতে চাইলেও তারা তার সমস্ত পথ বন্ধ করে দেয়। এভাবেই তো জন্ম হয় সমাজের নানা ধরনের অপরাধমূলক কাজের। জন্ম হয় ডগলাসের মতো অপরাধীদের। যদিও বাহ্যিক দৃষ্টিতে তাদেরকে অপরাধী বলেই মনে হয়, কিন্তু তারাই আসলে হচ্ছে আমাদের সমাজের আসল সুপারহিরো, যারা কিনা সমাজের হাজারো নির্মমতাকে সহ্য করার পর নিজেদের ভালো সত্তাকে হারিয়ে ভয়ানক এক রূপ ধারণ করে। এরপর অপরাধ করে সে নিজের প্রতি হওয়া অন্যায়ের বিচার করে।